बाग्रानि सानमोनो तुयै याक्सी बदलनि एबा त्रिपुरा हास्टेनि एक्स CM बरम गनां मानिक सरकार कायसा बनि साकबाय थांनि इंटरव्यूनि बिसिंतै ओ कक साका भारतनि गभर्नमेंट बाय एग्रीमेंट खालामनानै यागुल नुकजाका आरो ग्रेटर त्रिपुरा लेन्डनि ककथाइसे गरै हिनै तैबु साका कमिटी से पुइला चंजाकनाय आबुनि यागुलसे सामुंनि एबा नांकुकमानि मानथायरकनि बागै सामुं चेंजाकनाय हिनै याक्सी बदलनि एक्स CM मानिक सरकार ओ कक्ति साका त्रिपुरा हास्टेआव BJP बाय त्रिपुरा मथानि हालक बुसुक जरातै कथा लाइमुं काहाम उनो आबो तयै कक खुरसाका याक्सी बदलनि अंगै औरतै बुसाका आगिखाय डाबल इंजिन तंमानि दाबुखाय ट्रिपल इंजिन से अंसिनाय याक्सी बदलनि अंगै बरकनि तंमुं रकनो दाबुक नाहारै सिमिसे तंनाय बुसुक जरातै बरकनि हालक काहाम अंगै मानो आबो नरक लुकु रकनो काहामखाय चेरि नायदि हिनै कक्ति साका एक्स CM बरम गनाक मानिक सरकार पाइथागो अबबो साका सिनि पार्टियो जे फुरु फाइना मुजों आफ्रो फाइमानो जत बरकनि बागैनो सिनि पार्टीनि नक दुगलाम फियकजाक मानानो हिनै साका याक्सी बदलनि मुजां एक्स CM बरम गनाक मानिक सरकार ड्यू रिपोर्ट आस्तेनि खरां হঠাৎ করে কিছুদিন আগে দেখা গেল ত্রিপুরা মথা দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তাদের দাবি দেওয়া নিয়ে যেগুলো অমীমাংসিত বহুবার কথাবার্তা হয়েছে কিন্তু সরকারের তরফ থেকে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাই আমরণ অনশনে তারা বসবেন বিশেষ করে এই ত্রিপুরা মথার যিনি স্রষ্টা তারপরে দেখা গেল যেদিন অনশন শুরু হওয়ার কথা ঘণ্টাখানেক সময়ের ব্যবধানেই দিল্লি থেকে নাকি টেলিফোন এসছে অনশন ক্ষেত্র ছেড়ে তাদের নেতা দিল্লি ছুটে গেছে ঠিক আছে এটা হতেই পারে তো কয়েকদিন যাওয়ার পর সম্ভবত 2 কি 3 তারিখ মার্চের একটা চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে এবং এটা প্রচারিত হয়েছে 3টা প্যারাগ্রাফ এটা অন্যদের মতো আমরাও পড়েছি এটা পড়তে গিয়ে আমাদের যেটা চোখে এসছে এটা অন্তঃশ্বাস শূন্য তার মধ্যে কিছু নেই যে বিষয়গুলি নিয়ে দলটি গঠন করার পর থেকে এই দলের নেতৃত্ব কথাবার্তা বলছিলেন তথাকথিত আন্দোলন সংগ্রাম করছিলেন সময় সময় তার কিছু মানে পরিবর্তন পরিমার্জন হয়েছে দাবির এই যে সংশ্লিষ্ট বিষয়গুলো এগুলো এই চুক্তিপত্রের কোথাও উল্লেখ ছিল না এতে এর বাইরে অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে এই বিষয়গুলো নিয়ে অনেকদিন যাবতই বেশ কয়েক দফায় সরকার এবং ত্রিপুরা মথার নেতৃত্বের মধ্যে আলোচনা হয়েছে এখন ঠিক হয়েছে একটা কমিটি তৈরি হবে এবং এই কমিটি এই বিষয়গুলো নিয়ে পরীক্ষা করবে তার ভিত্তিতে তারা তাদের মতামত বক্তব্য পরামর্শ
বা এই ইস্যুগুলোর সমাধান কি হতে পারে এই নিয়ে তারা তাদের বক্তব্য জানাবে। তার ভিত্তিতে পরবর্তী সময়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এখন তার পরের যে প্যারাগ্রাফ, থার্ড প্যারাগ্রাফ, সেটা আরও আশ্চর্যজনক যে এই উপরের বিষয়গুলি নিয়ে যতক্ষণ পর্যন্ত এই যে কমিটি তৈরি করার ঘোষণা এবং তাদের মাধ্যমে এগুলি সর্ট আউট করার কথা বলা হলো, এটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আজকে যখন এই চুক্তিপত্র স্বাক্ষরিত হবে তারপর থেকে কিন্তু কোনো আন্দোলন ইত্যাদি করা যাবে না। এখন দেখা গেল এই যে চুক্তিপত্র বা সন্ধিপত্র, বাধ্যতা আমি বলছি, এটাতে তীব্রামথার স্রষ্টা এবং দলের এখন যিনি চেয়ারম্যান এবং বিধানসভায় যিনি তীব্রামথার দলের বিধায়কদের নেতা হিসেবে বিরোধী দলের নেতা দায়িত্ব পালন করছিলেন, তারা 3 জন স্বাক্ষর করেছেন। অপরদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষে হোম ডিপার্টমেন্টের সম্ভবত এডিশনাল সেক্রেটারি হবেন, তিনি স্বাক্ষর করেছেন। প্রথম দেখলাম নিচের দিকে ত্রিপুরা সরকারের চিফ সেক্রেটারিরও স্বাক্ষর আছে। তো প্রাথমিকভাবে আমাদের যেটা মনে হয়েছে, আসলে তো মূল ইস্যুগুলো সাথে এই চুক্তিপত্রের কোনো সম্পর্ক নেই। যাই হোক, তারা বলেছেন এটা কমিটি করবেন এবং এর সমাধানের জন্যে তারা পদক্ষেপ নেবেন। তাতে আমাদের মনে হয়েছিল যে নিশ্চয়ই তীব্রামথা এর জন্য অপেক্ষা করবেন। তাদের যারা সমর্থক এবং আমাদের রাজ্যের যারা রাজনীতির খোঁজ খবর রাখেন তারাও নিশ্চয়ই অপেক্ষা করবেন, দেখা যাক এর থেকে কি বেরিয়ে আসে। এবং সবার মধ্যে একটা প্রশ্ন ছিল, এত হই হুল্লোড়ি করে, আকাশ বিদীর্ণ করে, হাত পা ছুঁড়ে যারা এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্যে জীবন বাজি রেখে দল গঠন এবং লড়াই পরিচালনার নেতৃত্ব দিচ্ছিলেন, তারা কি করে এটাকে সমর্থন করলেন যে না, যতক্ষণ পর্যন্ত এগুলোর সমাধান না হচ্ছে ততক্ষণ কোনো আন্দোলন হবে না। আমাদের কাছে এটা একটা বিস্ময়ের মনে হয়েছে এবং তখনই একটা সন্দেহ তৈরি হয়েছে এর ভেতরে সম্ভবত আরও কিছু লুক্কায়িত আছে যেটা প্রকাশ্যে আসেনি। এখন দেখা গেল এই চুক্তিপত্র বা সন্ধিপত্রের কালি শুকোবার আগেই ছেঁড়া কাগজের মতো তাকে দুই পক্ষই ছুড়ে দিয়েছে। কেন্দ্রীয় শাসক দল, রাজ্যের শাসক দল এবং মূলত এই আন্দোলনের যারা উদ্যোক্তা তীব্রামথা। হঠাৎ করে দেখা গেল যে তারা মন্ত্রিসভায় যাচ্ছেন এবং আমরাও পরদিন ঘুম থেকে উঠে দেখছি দরজার ফাঁক দিয়ে আমাদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আমি তো একটু বিস্মিত হয়েছি, কারণ আগের দিন রাত্র 9:30 10:30 নাগাদ এরকম কোনো খবর টবর আমাদের কাছে ছিল না। তো এই সবটা দেখে আমি যেটা বলছি যে সার্কিটটা কমপ্লিট হলো, বৃত্তটা এই পর্যায়ে সম্পন্ন হলো বলে মনে হচ্ছে। দলটার জন্ম হয়েছে কদিন? 3 বছর। এবং আমরা প্রথম থেকেই বলছিলাম, অনেকেই বলছিলেন, আমাদের সঙ্গে যারা না অথচ খবর রাখেন, গভীরে যান, তারাও বলছিলেন কি যাবে এটা। আইপিএফটি বেশ কয়েক বছর যাবৎ কিন্তু আলাদা উপজাতি রাজ্যের জন্য আন্দোলন করছিলেন, ম্যাপ ট্যাপ তৈরি করে টোরে। তারপরে তো 11 দিন জাতীয় সড়ক অবরুদ্ধ করলেন, দাঙ্গা বাঁধাবার চেষ্টা করেছিলেন। তাদের ধারণা ছিল এদেরকে তুলবার জন্য বামফ্রন্ট সরকার পুলিশ পল্টন লাঠিগুলি নিয়ে নামবে এবং সেখানে রক্ত ঝরলে পর
সুবিধা হবে তারা লাশ খুঁজছিলেন, কাঁধে নিয়েই সরকারের বিরুদ্ধে বলা যাবে উপজাতির বিদ্বেষী। কিন্তু সেই ষড়যন্ত্র এবং চক্রান্তের ফাঁদে বামফ্রন্ট সরকার পা গলায়নি। মুখ্যমন্ত্রীর বাড়িও তারা ঘেরাও করেছিলেন, 20-25 হাজার লোক নিয়ে তারা ঘেরাও করবেন। আলটিমেটলি এটা 1600-1700 লোক ছিল, শেষ পর্যন্ত লোককে বসিয়ে রাখতে পারছে না। এবং এটাও তাদের ধারণা ছিল, এটা কি মুখ্যমন্ত্রী মানবেন? এটা ভেঙে পুলিশের শক্তি প্রয়োগ করে তিনি অফিসে যাবেন, ক্ষমতা দেখাবেন, এবং এটা করতে পারলে পরে এটা বিজেপি প্রচার করতে পারবে। দেখলেন তো 11 দিন যাবৎ 10 দিন যাবৎ জাতীয় সড়ক বন্ধ, অত্যাবশ্যক পণ্য সামগ্রী আসা যাওয়া করছে না, কি সমস্যার মধ্যে আছে, জিনিসপত্রের দরদাম বাড়ছে, ওখানে সরকার কিছু করছে না। আমরা এখানে খুব বিক্ষোভ দেখাচ্ছি, আমাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে গেলেন, কিন্তু আমরা যাইনি, বাড়িতে বসে আমি কাজ করার চেষ্টা করেছি। এই দুটো ষড়যন্ত্র এক তো একে অপরে মিলেই এটা আধুলির এপিটার উপটির মতো, এবং রাজভবনকে ব্যবহার করেছে। তো তাদেরও অনেকদিন অপেক্ষা করতে হয়েছে, তারপর গিয়ে দেখা গেল ভোটে বিজেপি এবং আইপিএফটি একসাথে মিলেই তারা ভোট করলেন, সরকার তৈরি করলেন, মন্ত্রী হলেন 2 জন। সেখানে গিয়ে দেখা গেল এরা এই আলাদা উপজাতির রাজ্য নিয়ে আর কোনো কথাবার্তা বলে না। তো তারা মন্ত্রিসভায় আছে, 2 জন মন্ত্রী, তাহলে মন্ত্রিসভায় আলোচনা হতে পারে। বিধানসভায় তখন আমরা ছিলাম 15-16 জন, আমাদের বিধায়করা বারবারই প্রশ্ন করছেন, কি হলো আপনারা মন্ত্রিসভায় আছেন, কিছু বলছেন না? যে বিধানসভায় নানা রকম প্রস্তাব আসছে, এটা নিয়েও তো প্রস্তাব আপনারা আনতে পারেন, কিছু করছেন না যে? কোনো জবাব নাই, মাথা নুয়ে বসে থাকতেন অথবা বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেন। কিন্তু আমি কথাটা বলছি এই কারণে, তাদেরও কিন্তু বেশ কয়েক বছর অপেক্ষা করতে হয়েছে। কেমন? কিন্তু সরকার যখন তৈরি হয়ে গেল এবং এদের সঙ্গে আইপিএফটি যখন যুক্ত হলো, এই দাবি যে এটা অবাস্তব এবং ভিত্তিহীন ছিল, এরা যখন সরকারকে চুপ মেরে গেল, এটা উপজাতি জনগণের যে অংশকে তারা বিভ্রান্ত করতে সক্ষম হয়েছিলেন, তাদের কাছে ব্যাপারটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। পরিণামে তারাই লক্ষ্য করছিলেন যে উপজাতীয়াংশের জনগণ বিভ্রান্ত হয়ে হয় বিজেপি অথবা আইপিএফটিকে ভোট দিয়েছিল বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরাবার জন্য, হটাবার জন্য, এদের মধ্যে রিথিঙ্কিং শুরু হয়েছে। এই পরিস্থিতিতে আবার উপজাতীয়াংশের জনগণ বামপন্থী ফ্রন্টের দিকে মুখ ঘোরাবে, এদিকে ফিরে আসবে, ভুল ভাঙবে, এই ভীতি থেকে এডিসি নির্বাচনের আগে এই ত্রিপুরামথার অভ্যুদয় এবং এই স্লোগান আসলো গ্রেটার ত্রিপুরাল্যান্ড। আলাদা উপজাতির রাজ্য ছেড়ে নতুন একটা স্লোগান, গ্রেটার ত্রিপুরাল্যান্ড। নানা জনে প্রশ্ন করেছে এটা ব্যাখ্যা কি, বিভ্রান্তিকর সমস্ত বক্তব্য, এবং শেষ পর্যন্ত তারা নিজেরাই তাদের দাবির সপক্ষে যুক্তিগ্রাহ্য বক্তব্য উপস্থিত তো করতেই পারেননি, বরং সময় সময় হাস্যকর হয়েছেন। তো এখন এর পরবর্তী সময় দেখা গেল এডিসি দখল করলেন, বামফ্রন্টকে আটকে রাখতে পারলেন, তাদের পলিটিক্যাল পারপাস সার্ভ করলো এডিসি তাদের হাতে, এবং এই এডিসি এলাকাতেই সমস্যা এখন সবচাইতে বেশি। আমি এগুলি বিস্তৃত যাচ্ছি না, এগুলি বারবার আপনারা শুনেছেন। বিধানসভার ভোট আসলো, তাতে বাহ্যিকভাবে বিজেপি বিরোধী স্লোগান, আর গোপনে গোপনে বিজেপির সঙ্গে সমঝোতা করে 23-এর নির্বাচনে, মানে যে বিজেপি ডুবে যাচ্ছিল, সরকারে ফিরে আসার তার কোনো সম্ভাবনা নাই, সাধারণ মানুষের মধ্যে এই সন্ত্রাস ষড়যন্ত্র সত্ত্বেও একটা ঘুরে দাঁড়াবার মানসিকতা নিয়ে মানুষ এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এরকম জায়গা থেকে বিজেপিকে বাঁচাতে, রক্ষা করতে, সরকার টিকিয়ে রাখতে অথবা দ্বিতীয়বার সরকার তৈরি করতে সাহায্য করার জন্যে শেষ পর্যন্ত তারাই মাঠে নামলেন এবং তারাই সাহায্য করলেন। এই মানে ভোটের ফলের পর সাধারণ মানুষের কাছে ত্রিপুরামথার চেহারাটা কিন্তু খোলাসা হতে শুরু করে, এবং ত্রিপুরামথার যারা সাধারণ সমর্থক, যারা এত গভীরে সব জিনিসগুলো দেখবার চেষ্টা করেননি, এবং এই যে বক্তব্য আবেদন, তাতে অনেকেই মোহগ্রস্ত হয়েছিলেন,
প্রভাবিত হয়েছিলেন, তাদের পেছনে ছুটবার চেষ্টা করছিলেন, তাদের মধ্যে প্রশ্ন উঠল এটা আমরা কি করলাম। তার কিন্তু কোনো জবাব তীব্রামথার নেতৃত্ব দিতে পারেননি। মাঝখানে দেখা গেল পদ্মুর কিশোর দেব বর্মন এই দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিলেন, চলে গেলেন, অন্যদের উপর দায়িত্ব দিলেন। এটা তাদের দলীয় ব্যাপার, এ নিয়ে তো আমাদের কিছু বক্তব্য থাকতে পারে না। তার পরবর্তী সময় যে ঘটনা দিয়ে আমি শুরু করলাম, আপনারাও লক্ষ্য করেছেন, ত্রিপুরার মানুষ লক্ষ্য করেছেন, ন্যাশনাল মিডিয়া তো এগুলো প্রচারে এসছে। হঠাৎ করে দেখা গেল যে একটা চুক্তি, যেই চুক্তিটা ভিত্তিহীন, এবং এটাও 2-3 দিনের ব্যবধানে এরা সরকারি ঢুকে গেলেন। তো আমি এই কথাগুলো বলছি এই কারণে যে এটা তাদের মূল যে পারপাসটা, উপজাতি অনুপজাতি অংশের মধ্যে বিভাজন তৈরি করে, অনুপজাতি থেকে উপজাতিদের আলাদা, উপজাতি থেকে অনুপজাতিদের আলাদা, এটা রাখতে পারলে পরে বামফ্রন্টকে আটকানো সুবিধা হবে, বিজেপিকে ক্ষমতায় রাখা অথবা ফিরিয়ে আনতে সুবিধা হবে। এই যে বিষয়টা, এই বিষয়টা তারা সম্পাদন করেছেন, এবং তারপরেই তারা মনে করেছেন যে এখন আর বাইরে থেকে হইহুল্লোড়ি করে কি লাভ, কারণ তাদের দলের একটা অংশ, বিশেষ করে যারা বিধায়ক হয়েছেন তাদের মধ্যে একটা অংশ তারা মন্ত্রিসভায় যেতে চান, মন্ত্রী হতে চান, এবং একটা অংশ তো আপনার তীব্রামথা ছেড়ে বিজেপিতেই যেতে শুরু করেছেন, একটা অংশ চুপ করে গেছেন, আবার আমাদের সঙ্গে যোগাযোগ করছেন একটা অংশ। তা এই পরিস্থিতিতে দল টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়ল, অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়ল। এরকম পরিস্থিতিতে সাধারণ মানুষ বলা বলি করছেন, সবই আলাপ আলোচনার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে এই সমস্ত রকম গোপনীয়তা রক্ষা করে এই পদক্ষেপগুলো গ্রহণ করেছেন। তো তারা নিজেরাই নিজেদের চেহারা জনগণের সামনে উন্মোচিত করেছেন। আমরা যে কথাগুলি বলছিলাম অনেকেই হয়তো বিশ্বাস করেননি, যে না আপনাদের প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী, কাজে আপনারা এগুলো বলছেন। না না, তারা তো যে স্লোগান তুলে লড়াই করছেন, এটা বাস্তবতা থাকুক না থাকুক, একটা আন্তরিকতা নিয়ে করার চেষ্টা করছেন, কেন এভাবে দেখছেন? এখন তো মানুষের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। এবং এনসি নেতৃত্বে যে 11 দিনের রাস্তা রুখো, সেখানে যে হঠাৎ করে বাজি পটকা ফাটিয়ে মিষ্টি খেয়ে বলছেন আমাদের দাবি আদায় হয়ে গেছে, একই রকম পর্যায়ে দেখা গেল এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর চুক্তিতে কি আছে কি নাই সবাই দেখারও সুযোগ পাননি। তখনও কোনো কোনো জায়গায় বাজি পটকা ফাটানো, মিষ্টি খাওয়া, একদিন এখানে সেখানে কিছু হয়েছে, কিন্তু এখন দেখা গেল সব নীরব। সবাই বুঝতে শুরু করেছেন যে ব্যাপারটা আসলে কি, এবং তারপর ঢুকেই দেখলেন শেষ পর্যন্ত মন্ত্রিসভায় ঢুকে গেলেন। তো আমি এই কারণেই বলছি যে এই পর্যায়ে লক্ষণীয় যে যাত্রারম্ভ, এই 3 বছরের ব্যবধানে এই বৃত্তটা সম্পন্ন হয়েছে। এখন ঠিক আছে, তারা তো নিজেদের দাবি করেন তারাই হচ্ছেন উপজাতিদের স্বার্থের আগমার্কা রক্ষক, কাজেই জীবন বাজি রেখে লড়াই করছেন। তো এখন সরকারে গেলেন, তীব্রামথায় যারা এরপরও থাকবেন তাদের মধ্যেও একটা আগ্রহ থাকবে কি করে সরকারে গিয়ে, এতদিন বিরোধী দলে ছিলেন। আর যারা তীব্রামথায় নেই অথচ উপজাতি জনগণের কিছু প্রাসঙ্গিক দাবি সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করেন, তারাও অপেক্ষা করবেন, দেখা যাক সরকারে গিয়ে তারা কি করে। সাধারণভাবে ত্রিপুরা যারা ঐক্য চায়, সংহতি চায়, সম্প্রীতি চায়, উন্নতি চায়, অগ্রগতি চায়, তারাও অপেক্ষা করবেন যে দেখা যাক। তারা তো এখন সরকারই গেল, তারা সাহায্য না করলে তো সরকারই হতে পারে না। এখন তাদের 13 জন বিধায়ক নিয়েই ঢুকলো, কাজে এই মুহূর্তে তো বাধ্যত সংখ্যার কোনো টানাপোড়েন নেই। তাহলে নিশ্চয়ই তারা চাইলে অনেক কিছু করতে পারে, কেন্দ্র রাজ্য ডাবল ইঞ্জিন, তার সঙ্গে তীব্রামথা, মন্ত্রিসভা, তাহলে বোধহয় অনেক কিছু হয়ে যাবে। অপেক্ষা করতে হবে, কাজে সবাই অপেক্ষা করবে, আমরা অপেক্ষা করি, দেখা যাক কি দাঁড়ায়। প্রাথমিক পর্যায়ে আপনাদের যে জিজ্ঞাসা, আমার মনে হয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা আমি উল্লেখ করলাম বলে আমি এই কথাগুলো আপনাদের সামনে উপস্থিত করলাম। আপনারাও হয়তো এইভাবেই ভাবছেন, কেমন না, আলাদা করে আমরা কি ভাববো, এই আমার বক্তব্য।
এতে এই মুহূর্তে যেই ভাবে ঘটনাটা ঘটলো তাতে প্রথম দিকে যদি কারোর মনে সন্দেহ থেকেও থাকে, আজকের পরিস্থিতিতে এই সন্দেহ যারা ভুগতেন তাদের মধ্যে সমস্ত জিনিসের মীমাংসা হয়ে গেছে। এই যে তারা গেল না, এই মন্ত্রিসভায় যে ঢুকলো, আমরা কিন্তু বিস্মিত না, যা হবার তাই হলো। এবং রাজনীতির খবর যারা রাখেন, ভেতরে গিয়ে যারা বিষয়গুলি বুঝবার চেষ্টা করেন অনুসন্ধিৎস দৃষ্টি নিয়ে, আমার ধারণা তারাও বিস্মিত না। এরকমটা কি হবে, এর বাইরে কি হবে? টিউজেসকে দেখেছে মানুষ, আইপিএফটিকে দেখলো মানুষ, কাজেই তিপ্রামথা একই তো ব্যাপার। বিশুদ্ধ উপজাতি আন্দোলন আর শুধু উপজাতিদের স্বার্থ একটা কিছু করতে হবে। আরে 1300 বছর নাকি রাজন্য শাসন, তাতে রাজ পরিবারের সঙ্গে যুক্ত থেকে যারা এই আন্দোলন লড়ছেন তারাই তো অর্ধেকের বেশি সময় এই মানে রাজশাসন তারা চালিয়েছেন, কেমন না? তো এইবারই লুকিত বারবার এমপি হয়েছেন, বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তো সবাই তো এগুলো জানেন, দেখছেন, কেমন না? কাজেই সব মিলিয়ে মানে মানুষের বুঝতে কিন্তু অসুবিধা হচ্ছে না। আমাদের তো সারা ভারতবর্ষের ক্ষেত্রে একটাই স্লোগান, আইসোলেট বিজেপি, ডিফিট বিজেপি। এখন ইন্ডিয়া প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, তাতে আমরা আছি। ত্রিপুরাতে আপনারা দেখেছেন, তখন তো ইন্ডিয়া তৈরি হয়নি। 23-এর বিধানসভা নির্বাচনে আমরা তো একসাথে মিলেই লড়াই করলাম। কংগ্রেসই তো বিজেপিকে গভর্নমেন্টে আসতে সাহায্য করলো। এরপরেও আমরা তো তাদের সঙ্গে মিলে এই লড়াইয়ে গেলাম। 13টা আসনে তারা লড়লেন, বাকি আসনগুলিতে আমরা লড়লাম। একটা আসনে ইন্ডিপেন্ডেন্ট লড়লেন, তাকে আমরা সমর্থন করলাম। তো বর্তমান পরিস্থিতিতে আমরা চাইব যে বিজেপির পরাজয় নিশ্চিত করার জন্য যারা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আন্তরিকভাবেই বিজেপিকে পরাস্ত করতে চান এবং ত্রিপুরাতেও বিজেপিকে পরাস্ত করতে চান, তাদের সঙ্গে আমরা যাওয়ার ক্ষেত্রে তো আমাদের দরজা খোলা আছে। দেখা যাক, হ্যাঁ, তো অপেক্ষা করতে হবে, দেখিনি আমরা। প্রার্থী বাছাই তো যার যার দল তার মতো করে করবে। আমাদের যদি বলেন আমরা বসে আছি, এটা তো মনে করার কারণ নেই, কিন্তু প্রথম যে প্রশ্ন করলেন, দেখা যাক ব্যাপারটা কোথায় যায়, তারপরে এই সম্পর্কে চূড়ান্ত অবস্থান আমরা গ্রহণ করব এবং মানুষকে জানতে সাহায্য করব। আমরা তো চাইব প্রথমত বিজেপির পরাজয় নিশ্চিত করার জন্য প্রকৃত অর্থেই যারা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং সিরিয়াসলি যারা বিজেপিকে পরাস্ত করতে চান, সেই নিরিখে একটা জায়গায় আসা। স্যার, বর্তমানে কি বিধানসভাতে সিপিএম কংগ্রেস জোট রয়েছে? আর যদি জোট থাকে তাহলে বিরোধী দল নেতা কে হচ্ছে? আমাদের বিরোধী দলের নেতা হবেন জিতেন চৌধুরী। কাজে বিরোধী দলের নেতা তো সিপিআইএমের 10 জন আছে বিধায়ক, কাজে 1/6 হলে পরে বিরোধী দলের স্ট্যাটাস তারা পান। তার ভিত্তিতে সিপিআইএম বিরোধী দল হিসাবে স্বীকৃতি পাবে এবং আমরা আমাদের দলের তরফ থেকে বিরোধী দলের নেতার দায়িত্ব পালনের জন্য জিতেন চৌধুরীর নাম আমরা চূড়ান্ত করেছি। That's why we have been saying the performance is not only 0, -0. That has been exposed in the budget. And what is this budget? 3 days budget session. Practically there was no proper discussion. I have also examined the budget speech. And where from they are collecting money? You know, one hand they are saying, let us fight against all these things. What they are saying? নেশার বিরুদ্ধে, নেশামুক্ত ত্রিপুরা। আর এই মদ বিক্রি করেই টাকা আনছে। This is very, very wrong. By doing this, in one hand they are collecting money, on the other hand they are diverting the attention of the younger generation, particularly who are unemployed, indirectly, mothers and sisters in villages, in different areas. They have been voicing against this. By this time, during their tenure, more than 50 new shops they have established. And up to night 11, they have extended the keeping the doors of the all these houses, all these shops. Foreign liquors. So, what does it indicate? So, I think what they are saying,
unemployment rate has gone down. If they don't maintain record, at one point of time that may be come down to zero. What is that? Actually, the unemployed youth, they know what is their fate. Otherwise, why these clashes are taking place?